রিঙ্কি, রিঙ্কি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আর কত ঘুমাবে? আজকে তোমার বিয়ে, আজকেও কি তুমি এরকম করবে? তুমি যদি ঘুম থেকে না ওঠো তাহলে কিন্তু তোমার আবার বিয়ে ভেঙে যাবে। কিরে রিঙ্কি, তাড়াতাড়ি উঠে পড় মা, বেলা হচ্ছে তো, আজকে তোর বিয়ে, তাড়াতাড়ি উঠে পড়। বাড়িতে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? উফ, তোমরা আমাকে এত বিরক্ত করছো কেন বলো তো? আজকে আমার বিয়ে আমি খুব ভালো করেই জানি, কিন্তু বিয়েটা যে এখন নয়, আমার বিয়েটা রাত্রি বেলাতে হবে সেটাও আমি জানি। তাই এখন আমাকে ঘুমাতে দাও, দয়া করে আমাকে বিরক্ত করো না। আমি সকাল 11টার আগে কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারবো না। বিয়েটা তোমার রাত্রিবেলা সেটা তো ঠিক আছে, কিন্তু এখন তোমার গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তারপর মেহেন্দির অনুষ্ঠান হবে, আরো অনেক নিয়ম আছে তো, সেগুলো তো পালন করতে হবে, তারপরেই তো বিয়েটা হবে। তোমাদের যা করার তোমরা এখানেই করো, আমি বিছানাতে শুয়ে আছি, তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি কিছুতেই এখন বিছানা ছেড়ে উঠতে পারবো না। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি শুয়ে আছি, আমার গায়ে হলুদ লাগিয়ে দাও, আর তারপর আমি ঘুমাবো, আমার হাতে মেহেন্দি পরিয়ে দেবে। রিঙ্কির কথা শুনে তার মা এবং বৌদি দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। আসলে রিঙ্কি প্রচুর পরিমাণে অলস এক মেয়ে ছিল। সে এতটাই অলস ছিল যে কোনো মানুষ তাকে দেখে আকাশ থেকে পড়তো। রিঙ্কি বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই তার বাবা মা এবং দাদা তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিয়ে বড় করেছে। আর রিঙ্কির মাও তাকে কখনো বাড়ির কোনো কাজকর্ম করতে বলেনি। তাই এভাবেই সকলের আদর ভালোবাসা পেয়ে রিঙ্কি ধীরে ধীরে প্রচন্ড পরিমাণে অলস হয়ে ওঠে। মনিকা যখন সাগরকে বিয়ে করে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আসে, সেদিনই মনিকা তার ননদকে খুব ভালো মতো চিনে ফেলে। বৌমা, একবার তোমার ননদের ঘরে গিয়ে দেখা করে নাও, তোমার ননদ ঘরে আছে, ও শুয়ে আছে, যা খোকা, বৌমাকে নিয়ে যা। এই শুনে মনিকা তার ননদের ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে মনিকা দেখে যে রিঙ্কির নিজের রুমে এসি চালিয়ে এবং গায়ে চাদর দিয়ে শুয়ে আছে। কি হলো রিঙ্কি, তুমি এমন অসময়ে শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? বাড়িতে তোমার নতুন বৌদি এসেছে, কোথায় তুমি একমাত্র ননদ হইচই করবে, বৌদির সঙ্গে গল্প করবে তা নয়, তুমি এখন ঘুমাচ্ছ? না বৌদি, আমার শরীর ঠিক আছে, আসলে আমি না খুবই ক্লান্ত আর আমার খুব ঘুম পাচ্ছে, সেই জন্য আমি শুয়ে আছি। তুমি কিছু মনে করো না বৌদি, আমি পরে তোমার সঙ্গে গল্প করব, কেমন? এখন আমি ঘুমাবো, তুমি তোমার ঘরে চলে যাও। কিরে, তোর বৌদি তো ঠিকই বলছে, বাড়িতে নতুন বৌদি এলো, তুই আজকেও পড়ে পড়ে ঘুমাবি? তাড়াতাড়ি উঠে পড়, বৌদির সঙ্গে এক জায়গায় বসে একটু কথা বল, ভালো লাগবে। জানি না এই মেয়েটার কি হবে। আসলে বৌমা, আমার মেয়েটা না প্রচন্ড অলস, আর এরকম অলস মেয়েকে কে বিয়ে করবে বলতো? সবসময় এই চিন্তাতেই আমার মাথা একেবারে নষ্ট হয়ে যায়। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি দেখতে এত সুন্দর, আমার ভালো জায়গাতেই বিয়ে হবে, তোমার কোনো চাপ নেই। কিন্তু তোকে বিয়ে কে করবে? তুই তো বাড়ির কোনো কাজকর্ম করতে পারিস না, আজ পর্যন্ত বাড়িতেও কখনো কোনো কাজ করিসনি। তুই শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি শুনি? এখন না হয় সারাদিন তুই শুয়ে বসে সময় কাটিয়ে দিচ্ছিস, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও কি তুই শুয়ে বসে থাকবি? হ্যাঁ মা, আমি এমন ছেলেকে বিয়ে করব যে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েও সবসময় আমার মতো থাকতে দেবে, আর যেখানে গিয়ে আমাকে কোনো কাজ করতে হবে না। আর যতদিন না আমি এরকম ছেলে পাচ্ছি ততদিন আমি বিয়েই করব না। হয়েছে, এবার চলে যাও এখান থেকে, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে রিঙ্কি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। রিঙ্কিকে তার নতুন বৌদি এবং মা অনেক ডাকাডাকি করলেও রিঙ্কি কিছুতেই বিছানা ছেড়ে ওঠে না। আর 2-3 ঘন্টা পর রিঙ্কির ঘুম ভাঙলে তার প্রচন্ড পরিমাণে খিদে পায়, আর সে খাবার খাওয়ার জন্য চিৎকার করতে শুরু করে। মা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। তোমার খিদে পেয়েছে? আমি এখনই তোমাকে ডাকতেই আসছিলাম। চলো, আজকে প্রথমবার আমি বাড়ির সকলের জন্য রান্না করেছি, আর আমি টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে চলে এসো। কি, আমি বিছানা ছেড়ে টেবিলে গিয়ে খাবার খাবো? কেন, মা তোমাকে কিছু বলেনি? আমি আমার বিছানাতে বসেই খাবার খাই, আর মা সবসময় আমার খাবার আমার বিছানাতেই নিয়ে এসে দেয়। তুমিও আমার খাবার নিয়ে এসে দাও। আমি তোমাদের সঙ্গে টেবিলে বসে খেতে পারবো না, কারণ আমি খুবই ক্লান্ত, আমি টেবিল পর্যন্ত যেতে পারবো না বৌদি। কিন্তু রিঙ্কি, এভাবে তো বিছানায় বসে খাওয়া ঠিক নয়। তুমি যেখানে বসে খাবে সেখানেই তুমি ঘুমাবে, এগুলো কিন্তু খুব বাজে স্বভাব। বৌমা, ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না, তুমি ওর খাবারটা ওর ঘরেই দিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মনিকা তার অলস ননদের জন্য খাবার ঘরে নিয়ে আসে, আর মনিকা অবাক হয়ে তার ননদকে দেখতে থাকে। রিঙ্কি বিছানায় বসে বসে খাবার খেয়ে নেয়, আর খাবার খাওয়ার পর রিঙ্কি সেই বাসনেই হাত ধুয়ে শুয়ে পড়ে। এভাবেই সময় কাটতে থাকে। রিঙ্কি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বিছানাতেই সময় কাটায়। আর দেখতে দেখতে রিঙ্কির বিয়ের বয়সও হয়ে যায়। এবার রিঙ্কির বাবা মা এবং দাদা বৌদি রিঙ্কির বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়।
কিছুদিনের মধ্যেই রিঙ্কির জন্য একটা খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ আসে। রিঙ্কি, তুমি এখনো ঘুমাচ্ছ? আমি তোমাকে 2 ঘন্টা আগে রেডি হতে বলেছিলাম, এমনকি আমি এত সুন্দর একটা শাড়ি তোমাকে দিয়ে গেলাম, তুমি সেটাও পরলে না। তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে নাও, পাত্রপক্ষ এসে গেছে তোমাকে দেখবে বলে। চলো। না বৌদি, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি কিছুতেই বাইরে যাব না এখন, আর আমি শাড়ি টাড়িও কিছু পরতে পারবো না। তুমি এক কাজ করো না, পাত্রপক্ষকে বলো আমার ঘরে এসে আমাকে দেখে যেতে। প্লিজ বৌদি, আমি কিছুতেই বিছানা ছেড়ে এখন উঠতে পারবো না, তুমি ওদেরকে বলো না এখানে আসতে। মনিকা রিঙ্কিকে হাজারবার বললেও রিঙ্কি কিছুতেই বিছানা ছেড়ে ওঠে না। তাই মনিকা বাধ্য হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বলে, মা, আপনার মেয়ে কিছুতেই বিছানা ছেড়ে উঠতে চাইছে না, ও বলছে পাত্রপক্ষকে ওর ঘরে নিয়ে যেতে। আচ্ছা, আপনারা কি আমার ননদের ঘরে যাবেন ওকে দেখার জন্য? তোমাদের মেয়ের মাথায় কি কোনো সমস্যা আছে? আমরা অত দূর থেকে তোমাদের মেয়েকে দেখতে এলাম, আর তোমরা বলছো তোমাদের মেয়ের ঘরে গিয়ে মেয়েকে দেখতে হবে? তোমাদের মেয়ের কি পায়ে কোনো সমস্যা আছে? ও নিজে পায়ে হেঁটে আসতে পারছে না? না না না, এরকম মেয়ের সঙ্গে আমি কখনো আমার ছেলের বিয়ে দেব না। চল খোকা, আমি অন্য ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, চল। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। এভাবেই যখনই রিঙ্কির জন্য কোনো সম্বন্ধ আসে, তখনই রিঙ্কির অলসতা সম্পর্কে জানার পর সবাই রিঙ্কিকে রিজেক্ট করে চলে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে একটা বছর কাটে, কিন্তু কিছুতেই রিঙ্কির বাবা মা রিঙ্কির বিয়ে দিতে পারে না। এর ফলে রিঙ্কির মা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে। বৌমা, আমি পুরোপুরিভাবে হার মানছি, আমি কিছুতেই আমার অলস মেয়ের বিয়ে দিতে পারবো না। তুমি এবার দয়া করে কিছু একটা করো, যাতে আমি আমার মেয়েটার বিয়ে দিতে পারি, না হলে এবার মনে হচ্ছে চিন্তায় চিন্তায় আমার হার্ট অ্যাটাক করবে। ঠিক আছে মা, আপনি যখন আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাহলে সেই দায়িত্ব আমি নিশ্চয়ই পালন করব। আমি ভেবেই নিয়েছি আমাকে কি করতে হবে। আমার দূর সম্পর্কের এক মাস্তুতো ভাই আছে, ওর নাম রোহিত। আমি রোহিতের সঙ্গে রিঙ্কির বিয়ে দেব, আর আপনি দেখে নেবেন, বিয়ের পর রিঙ্কি অলসতা ছেড়ে দেবে আর ভালো মেয়ের মতো সংসার করবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। কিছুদিনের মধ্যেই মনিকা তার মাস্তুতো ভাই রোহিতকে নিজের বাড়িতে ডাকে, আর মনিকা রোহিতকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। এমনকি রোহিত নিজে রিঙ্কির ঘরে গিয়ে রিঙ্কিকে দেখে আসে। রিঙ্কির ব্যাপারে সমস্ত সত্যি কথা জানার পরও রোহিত শুধুমাত্র মনিকার কথা শুনে রিঙ্কিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তাহলে রোহিত, বিয়ের পর তোমাকে কি করতে হবে তুমি বুঝে গেছো তো? আশা করছি তোমাকে আর বলতে হবে না। এভাবেই দেখতে দেখতে রোহিত এবং রিঙ্কির বিয়ের দিন চলে আসে। আর বিয়ের দিন সকালবেলা থেকেই রিঙ্কির মা এবং বৌদি রিঙ্কির গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রিঙ্কিকে বিছানা ছেড়ে উঠতে বলে, কিন্তু রিঙ্কি কিছুতেই বিছানা ছেড়ে ওঠে না। তাই শেষ পর্যন্ত বিছানাতে রিঙ্কির গায়ে হলুদের অনুষ্ঠান এবং মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার আসে রিঙ্কির বিয়ে করার পালা। রিঙ্কি, এবার কিন্তু তোমাকে বিছানা ছেড়ে উঠতেই হবে, কারণ তোমার গায়ে হলুদের অনুষ্ঠান, মেহেন্দির অনুষ্ঠান সব তোমার ঘরেই হয়েছে। এবার কিন্তু তোমাকে উঠে লেহেঙ্গাটা পরতে হবে, আর তারপর বিয়ে করার জন্য মণ্ডপেও যেতে হবে। ওঠো, লেহেঙ্গাটা পরে নাও। রিঙ্কির কাছে কোনো উপায় না থাকায় সে খুব কষ্ট করে বিছানা ছেড়ে উঠে পড়ে এবং লেহেঙ্গা পরে নেয়। কিন্তু সে কিছুতেই মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চায় না, কারণ 2-3 ঘন্টা ধরে বসে বসে সাজগোজ করা তার মতো অলস মেয়ের পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। তাই সে হালকা করে একটু লিপস্টিক এবং কাজল পরে তৈরি হয়ে নেয়। কিন্তু তৈরি হওয়ার পর রিঙ্কি আবার বিছানাতে শুয়ে পড়ে। বৌদি, আমি লেহেঙ্গা পরতে গিয়ে আর সাজগোজ করতে গিয়ে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমি কিছুতেই আর মণ্ডপ পর্যন্ত যেতে পারবো না। তুমি রোহিতকে এখানেই আসতে বলো, আমার ঘরেই আমার আর রোহিতের বিয়ে হবে, আমি কিছুতেই বাইরে যেতে পারবো না বৌদি। এমন সময় সেখানে রোহিত এসে বলে, হ্যাঁ রিঙ্কি, কোনো সমস্যা নেই। আমি তো খুব ভালো করেই জানতাম তোমার মতো অলস মেয়ে বিয়ের দিন এটাই বলবে। কোনো সমস্যা নেই, তোমার আর আমার বিয়েটা তোমার ঘরেই হবে। আপনারা সবাই এই ঘরেই বিয়ের ব্যবস্থা করুন। রোহিতের মুখে এমন কথা শুনে রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়। দেখেছো মা, বৌদি, আমি ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি এত ভালো একজন বর পাবো। তোমরা কেউ আমাকে কখনো বোঝোনি, কিন্তু রোহিত আমাকে বোঝে। আমি জানি বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়েও আমি খুব সুখে থাকবো, তাই তো রোহিত? এভাবে সেদিন রিঙ্কির ঘরের মধ্যেই রোহিতের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। আর বিয়ের পর রিঙ্কি শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর 2 দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই থাকে। রিঙ্কি ঠিক যেভাবে মায়ের বাড়িতে থাকতো, শ্বশুর বাড়িতেও সে সবসময় বিছানাতেই শুয়ে থাকে। রিঙ্কির ননদ, শাশুড়ি মা এবং বাড়ির কাজের মেয়ে রিঙ্কিকে খাবার নিয়ে এসে খাওয়ায়। কিন্তু এভাবে 2 দিন কাটার পর রোহিত বলে, রিঙ্কি, আমি একটা নতুন চাকরি পেয়েছি, আর আমি ওই চাকরিটা জয়েন করলে অনেক টাকা স্যালারিও পাবো, কিন্তু আমাকে অন্য শহরে থেকে চাকরিটা করতে হবে। আর এত ভালো চাকরি আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। আর তাছাড়া এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার বউকে ছেড়ে তো কোথাও যেতেও পারবো না। তাই আমি তোমাকে নিয়েই শহরে চাকরি করার জন্য যাব।
এই বলে রোহিত রিঙ্কিকে অন্য শহরে নিয়ে চলে যায়। প্রথম দিন রোহিত নিজে রান্না করে রিঙ্কিকে খাওয়ায়, কিন্তু পরের দিন সকাল হতেই রোহিত রিঙ্কির ঘুম থেকে ওঠার আগেই অফিসে বেরিয়ে যায়। এর ফলে রিঙ্কি পুরোপুরিভাবে একা হয়ে পড়ে। আর সকালবেলা ঘুম ভাঙতেই রিঙ্কির প্রচন্ড পরিমাণে খিদে পায়, তাই সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়, বৌদি, মা, আমার খিদে পাচ্ছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো। তখনই রিঙ্কির মনে পড়ে এখন তার বিয়ে হয়ে গেছে, আর এখন বাড়িতে সে ছাড়া আর অন্য কোনো ব্যক্তি নেই। তাই এখন তাকে নিজেই রান্না করে খেতে হবে এই ভেবে রিঙ্কি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে চায় না। আর এরকম ভাবে সে 2-3 ঘন্টা কাটিয়ে দেয়। কিন্তু একটা সময় তার প্রচন্ড পরিমাণে খিদে পেলে সে নিজেই রান্নাঘরে চলে যায়, কিন্তু সে কোনো খাবার রান্না করতে না পারায় তার বৌদিকে ফোন করে, বৌদি, আমার প্রচন্ড খিদে পাচ্ছে, আর এখানে তো আমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই, তাই তুমি এমন কোনো খাবারের নাম বলো যেই খাবার আমি তাড়াতাড়ি রান্না করে খেতে পারবো। আচ্ছা ম্যাডাম, এবার তাহলে নিজে রান্না করে খাবে। খুব ভালো, তুমি এক কাজ করো, তুমি ম্যাগি বানিয়ে নাও, আর না হলে তুমি চিড়ের পোলাও বানিয়ে খাও, এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই শুনে রিঙ্কি চিড়ের পোলাও বানিয়ে খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর রিঙ্কির আবার খিদে পায়। তাই সে তার বৌদিকে আবার ফোন করে মাংস রান্নার রেসিপি জানার জন্য। এরকম ভাবে রিঙ্কি বারে বারে তার বৌদিকে ফোন করে এবং রান্নার রেসিপি জানতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কাটে, আর এই 1 সপ্তাহের মধ্যে রিঙ্কির মধ্যে অনেক পরিবর্তন আসে। সে এখন নিজেই রান্না বান্না করে খায়, এমনকি রোহিতের জন্য খাবার রান্না করে রাখে। শুধু তাই নয়, রিঙ্কি এখন ঘরবাড়ির কাজকর্ম নিজে থেকে করে। রিঙ্কির এমন পরিবর্তন দেখে রোহিত খুবই খুশি হয়, এমনকি রিঙ্কিও নিজের পরিবর্তনে প্রচন্ড পরিমাণে খুশি ছিল। তাহলে রিঙ্কি, আশা করছি তোমার অলসতা কেটে গেছে। কেমন লাগছে সংসারের কাজকর্ম করতে? আমার তো খুব ভালো লাগছে। আসলে আমার নোংরা ময়লা একদমই পছন্দ নয়। বাড়িতে যখন থাকতাম আমার মা আর বৌদি সবসময় আমার রুম পরিষ্কার করেই রাখতো, কিন্তু এখানে তো কাজ করে দেওয়ার মতো কিংবা রান্না বান্না করে দেওয়ার মতো কেউ নেই, তাই আমি নিজে থেকেই সব করছি। আর আমার না কাজ করার অভ্যাস হয়ে গেছে, এখন আমার কোনো সমস্যাও হচ্ছে না। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম কিভাবে আমি অলসতা কাটিয়ে উঠতে পারবো, আর আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ রোহিত। না না, ধন্যবাদ আমাকে জানাতে হবে না, ধন্যবাদ জানাবে তোমার বৌদিকে, কারণ তোমার মধ্যেই পরিবর্তন শুধুমাত্র তোমার বৌদির জন্যই সম্ভব হয়েছে। আর আমি কোনো নতুন চাকরি পাইনি, শুধুমাত্র তোমাকে লাইনে নিয়ে আসার জন্যই আমরা নাটক করেছি। রোহিতের কথা শুনে রিঙ্কি বিন্দুমাত্র রাগ করে না, কারণ এখন বাড়ির কাজকর্ম করতে, রান্না বান্না করতে রিঙ্কির খুবই ভালো লাগে। তাই পরের দিনে রিঙ্কি রোহিতের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর রিঙ্কি এখন সংস্কারী মেয়ের মতো সংসারের সমস্ত কাজকর্ম করে এবং সকলের সঙ্গে হাসি খুশি সংসার করে। গুঞ্জন তার মা সীতা দেবীর সঙ্গে বাস করে। সীতা দেবীর স্বামী রতনবাবু ভীষণ পরিমাণে অসুস্থ হওয়ায় সীতা দেবী সবসময় নিজের মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ভোগে। তাই সে নিজের সামর্থ্য মতো মেয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। প্রত্যেক বছর গরমকালে কাশ্মীরের একজন শালওয়ালা শিবু সীতা দেবীর বাড়িতে বিভিন্ন সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করতে আসে। আর শিবুকে দেখতে ভীষণ সুন্দর হওয়ায়, আর শিবু যেহেতু মধ্যবিত্ত, তাই সীতা দেবী নিজের মেয়ের সঙ্গে শিবুর বিয়ে ঠিক করে। শিবু এবং তার পরিবার কাশ্মীরে বাস করে, আর তার পরিবার কাশ্মীরে একটা বড় ধাবা চালায়। কিন্তু তবুও শিবুরা গুঞ্জনদের মতো বড়লোক হয় না। তাই গুঞ্জন প্রথমেই শিবুকে কিছুতেই বিয়ে করতে চায় না। কি আর বলবো বল মা, আমার কথাটা বিশ্বাস কর। বিয়ের পর তুই কাশ্মীরে গিয়ে খুব সুখে থাকবি, আর তোর শ্বশুর বাড়ির লোকেরা ধাবায় খুব সুন্দর রান্না বান্না করে, তুইও ওদের সঙ্গে ধাবা চালাতে পারবি, এতে সমস্যা কি? ও, আমি এত বড়লোক বাড়ির মেয়ে হয়ে বরফের দেশে গিয়ে ধাবা চালাবো? তুমি এটা ভাবলে কি করে? শুধুমাত্র বাবার শরীর খারাপ হলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না মা। আমি শিবুকে বিয়ে করব না, কারণ অচেনা দেশে গিয়ে আমি থাকবো কিভাবে? দেখ, আমাদের শহরে যা গরম পড়েছে তাতে তোর বাবার ভীষণ শরীর খারাপ করছে, আর উনি কবে সুস্থ হবে আমি জানি না। এবার যদি আমি গরমে অসুস্থ হয়ে পড়ি তখন তোকে কে দেখবে? আর তুই তো তোর কাকা কাকিমাকে ভালো করেই জানিস, আমাদের কিছু হলে তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর সব সম্পত্তি নিজেদের নামে করে নেবে। তাই আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি রে মা। তাছাড়া শিবু খুবই ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে। প্রথমে গুঞ্জন কিছুতেই শিবুকে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু পরে সীতা দেবী তাকে জোর করলে গুঞ্জন শিবুকে বিয়ে করতে রাজি হয়। ফলে সীতা দেবী শিবুর সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে তাদেরকে কাশ্মীরে পাঠিয়ে দেয়। কাশ্মীরে যাওয়ার পর গুঞ্জন অনুভব করে সেখানে প্রচন্ড ঠান্ডা, আর চারিদিকে সাদা বরফ জমে আছে।
এরকম ঠান্ডার দেশে গুঞ্জন ভীষণ পরিমাণে আরাম পায়। চলো এবার আমি তোমাকে আমাদের বরফ ধাবার সামনে নিয়ে যাই। আমাদের ধাবাকে ভীষণ সুন্দর দেখতে, আর আমাদের ধাবার খাবারগুলো খেলে তোমার মন একদম ভরে যাবে। বরফ ধাবা এটা আবার কেমন নাম? আমি কোনোদিনও বরফ ধাবার নাম শুনিনি। আমাদের ধাবার সামনে একটা মস্ত বড় পাহাড় আছে, আর সেই পাহাড়ের জন্যই গরম হোক কিংবা শীতকাল আমাদের ধাবায় সারা বছর বরফ জমে থাকে। আর এখন যেহেতু গরমকাল, তাই আমাদের ধাবায় বিভিন্ন রকমের ফুলও ফোটে। শিবুর এমন কথা শুনে গুঞ্জন ভীষণ পরিমাণে অবাক হয়। গুঞ্জন তার স্বামীর সঙ্গে বরফ ধাবায় গিয়ে উপস্থিত হয়। গুঞ্জন দেখে যে ধাবায় চারিদিকে বরফ জমে আছে, আর অনেক লোকে সেখানে বসে গল্প করছে, খাবার খাচ্ছে এবং ঠান্ডার ওয়েদার উপভোগ করছে। সেই ধাবাতে বিশেষত গ্রীষ্মকালীন শহর থেকেই আসা বেশিরভাগ পর্যটক উপস্থিত ছিল। এখন শহরে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম শীতের দেশে বরফের ধাবায় পরিবার নিয়ে পালিয়ে এসে শান্তি পেয়েছি। আর এই যে দিদি, আপনি দারুণ চিকেন ম্যাগির আলুর পরোটা রান্না করেছেন। এই বরফ ধাবায় বসে এই সমস্ত খাবার খেতে একেবারে মন ভরে যাচ্ছে। দারুণ দারুণ। বরফ ধাবায় শিবুর মা রত্নাদেবী খুব সুন্দর করে রান্নাবান্না করে, আর পর্যটকেরা সেই রান্না খেয়ে তাদের অনেক প্রশংসা করে। শিবু কাশ্মীরে ফিরে যাওয়ার আগেই নিজের মাকে ফোন করে তাদের বিয়ের ব্যাপারে সব কথা জানিয়ে দেয়। তাই রত্নাদেবী তার নতুন বৌমাকে দেখে খুবই খুশি হয়। রত্নাদেবী তার বৌমা গুঞ্জনকে খুবই ভালোভাবে আপ্যায়ন করে। বৌমা, তুমি এই বরফের ধাবায় প্রথম এসেছো, আর এটাই তোমার শ্বশুর বাড়ি। কারণ এরকম বরফ জমা পরিবেশের মধ্যে আমাদের পক্ষে বাড়িঘর কেনা সম্ভব নয়, তাই আমরা এই ধাবাতেই রান্নাবান্না করি, আর আমরা এখানেই থাকি। তোমাকে এবার ধীরে ধীরে আমার কাছ থেকে ধাবার সমস্ত কাজকর্ম শিখে নিতে হবে, ঠিক আছে? বরফের দেশে গুঞ্জনকে বরফ ধাবাতেই থাকতে হবে শুনে তার মন খারাপ হয়ে যায়, কারণ তার কপালে একটা শ্বশুর বাড়ি পর্যন্ত জোটে না। এখন এই বরফের ধাবাই তার শ্বশুর বাড়ি। গুঞ্জন নিরুপায় হয়ে সেই ব্যাপারটা মেনে নেয়। গরমের মধ্যে শহর থেকে বিয়ে করে মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, যাতে আমাকে গরমে কষ্ট পেতে না হয়। সেই জন্য আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, আর আমি আপনার কাছ থেকে সমস্ত রান্নাবান্না শিখে নেব। এবার থেকে আমিও আপনাদের সঙ্গে ধাবা চালাবো। গুঞ্জনের এমন কথা শুনে তার শাশুড়ি মা রত্নাদেবী খুবই খুশি হয়। রত্নাদেবী তার নতুন বৌমাকে বিভিন্ন রকমের রান্নাবান্না শেখাতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে, আর এখন বরফের ধাবাতে গুঞ্জন তার শাশুড়ি মায়ের সঙ্গে বিভিন্ন খাবার রান্নাবান্না করে। একদিন সীতা দেবী তার মেয়েকে ফোন করে বলে, কিরে, ঠান্ডার মধ্যে শ্বশুর বাড়িতে কেমন আছিস? আমি এখানে গরমে ভীষণ কষ্ট পাচ্ছি। তোর মতো যদি ঠান্ডার দেশে আমি থাকতে পারতাম তাহলে কত ভালো হতো বলতো। সেই কবে তোর বিয়ে হয়েছে, তারপর থেকে তো তুই আমার সঙ্গে কোনো যোগাযোগই করিসনি। তুই কি আমার উপর রেগে আছিস মা? তোমার সাথে যোগাযোগ করার সময় পাইনি মা, কারণ এখানে আমাকে একটা বরফ ধাবা চালাতে হয়। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাকে ধাবায় রান্নাবান্না করতে হবে। কিন্তু এই বরফের ধাবাটা ভীষণ সুন্দর, আর আমি এখানে খুব আরামেও কাজকর্ম করতে পারি। সারা বছর এখানে বেশ ভালো ওয়েদার থাকে, এমনকি গরমকালেও খুব ঠান্ডা। সে কি, তুই বরফের ধাবায় কাজ করছিস? তোর ধাবায় সারা বছর বরফ জমে থাকে, আর আমাদের এখানে এত গরম যে আমাদের ফ্রিজেরও বরফ গলে যাচ্ছে। ইস, তোর কাছে আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি খবরে দেখছিলাম তোমাদের শহরে ভীষণ গরম পড়েছে, কিন্তু আমাকে গরমে কষ্ট পেতে হচ্ছে না, এটাই ভালো। আর আমি তোমাকে আমাদের বরফ ধাবার ছবি পাঠাচ্ছি, দেখো, তোমার ভীষণ ভালো লাগবে। আমি এখন ফোন রাখলাম, কারণ ধাবায় অনেক কাস্টমার বসে আছে, ওদেরকে খেতে দিতে হবে। এই বলে গুঞ্জন ফোন রেখে দেয়, আর নিজেদের বরফ ধাবার সুন্দর সুন্দর ছবি তার মাকে পাঠায়। বরফের মধ্যে বরফ ধাবার এত সুন্দর দৃশ্য দেখে সীতা দেবীর ভীষণ পরিমাণে ভালো লাগে, আর সে মনে মনে স্বপ্ন দেখে ওই বরফ ধাবায় সে বসে বসে চা খাচ্ছে। আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ ওর বাবাকে ছেড়ে আমি কিভাবে যাব? ওর বাবার শরীর যদি ঠিক থাকতো তাহলে আমিও ঠিকই যেতে পারতাম। যাক, আমার মেয়ে বরফের ধাবায় কাজ করে আরামে আছে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর শহরে গরমের পরিমাণ আরো বেশি বেড়ে যায়। তাই চন্দনা তার স্বামী শীর্ষেন্দুর সঙ্গে কাশ্মীরে ঘুরতে চলে যায়। তারা কাশ্মীরে গিয়ে ঠান্ডায় খুবই মজা করছে, সেই সময় তাদের বরফ ধাবার উপর চোখ পড়ে। আর সেই ধাবা খুবই সুন্দর হওয়ায় চন্দনা তার স্বামীকে নিয়ে সেখানে খাওয়া দাওয়া করতে চলে যায়। সেখানে গিয়ে গুঞ্জনকে দেখে চন্দনা চিনতে পারে। কিরে গুঞ্জন, তুই এখানে কি করছিস? সেই কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কলেজের পর তুই আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখিসনি। নিশ্চয়ই গরম থেকে পালিয়ে এখানে স্বামীর সঙ্গে আনন্দ করতে এসেছিস। না রে, আমি এখানে ঘুরতে আসিনি, আমি এখানেই থাকি, আর আমি এই বরফের ধাবা চালাই। এই ধাবাটাই হলো আমার শ্বশুর বাড়ি। এত সুন্দর বরফের ধাবা আমার শ্বশুর বাড়ির লোকেদের। কিন্তু তুই এখানে কি করছিস? তুই নিশ্চয়ই ঘুরতে এসেছিস, তাই তো?
গুঞ্জনের এমন কথা শুনে চন্দনা হেসে ওঠে আর চন্দনা তার বন্ধুকে ছোট করতে শুরু করে। যেহেতু চন্দনার স্বামী অনেক বড় লোক, তাই চন্দনার অহংকারে মাটিতে পা পড়ে না আর সে গুঞ্জনকে ছোট করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। ও, তোর শেষ পর্যন্ত এই বরফের দেশে একটা বরফ ধাবাওয়ালার সঙ্গে বিয়ে হয়েছে। ইস, তোর বাবা কত বড় লোক, কিন্তু শেষ পর্যন্ত তোকে এরকম গরিব ছেলের সঙ্গে বিয়ে দিল কেন রে? যাই হোক, এখানে তোর বিয়ে হয়েছে বলে তোকে আর গরমে কষ্ট পেতে হচ্ছে না। বেশ ঠান্ডায় রান্না বান্না করে লোককে খাওয়াতে পারছিস। তুই একদম ঠিক কথাই বলেছিস। আর আমার যেখানে বিয়ে হয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি বরফের দেশে গরমের মধ্যে খুব আরামেই আছি। আর তুই তো নিজে চোখেই দেখছিস আমার এই বরফের ধাবাতে অনেক কাস্টমার। আচ্ছা ছাড়, এখন তোর কি খেতে ইচ্ছা হয় তুই বলতো, আমি তোকে ফ্রিতেই খাওয়াবো। সেই সময় গুঞ্জনের স্বামী শিবু সেখানে চলে আসে। তখন গুঞ্জন তার স্বামীর সঙ্গে চন্দনা এবং তার বরের পরিচয় করিয়ে দেয়। চন্দনা শিবুকে দেখে তাকেও অপমান করতে শুরু করে। দাদা, আপনার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আপনি নিশ্চয়ই এই বরফের ধাবার কারিগর, কারণ এত সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর সাজসজ্জা দেখে মনে হচ্ছে আপনিই বানিয়েছেন। বর আর বউ মিলে বরফের দেশে ভালোই ব্যবসা বানিয়েছেন। বলুন, পারলে একটা বরফের বাড়ি বানিয়ে নিন এবার, তাহলে দেখবেন আপনাদের আর থাকার কোনো কষ্ট হবে না। আপনাদেরকে তো এই ধাবাতে খুবই কষ্ট করেই থাকতে হয় নিশ্চয়ই। এভাবেই চন্দনা শিবু এবং তার স্বামীকে অপমান করে। সেই সাথে তারা ফ্রিতে অনেক অনেক খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা গুঞ্জন এবং শিবু দুজনে মিলে যখন বরফের ধাবা বন্ধ করে, তখন গুঞ্জনকে মন খারাপ করে থাকতে দেখে শিবু বলে, আমি ভালো করেই বুঝতে পারছি তুমি তোমার বান্ধবীর কথা শুনে মন খারাপ করছো। আর আমি জানি আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি, শুধুমাত্র গরমের মধ্যে বরফের দেশে আরামে আছো। এছাড়া আমি তো তোমাকে ভালো টাকা পয়সা কিছুই দিতে পারি না। দেখো, আমার তোমার প্রতি কিংবা শাশুড়ি মায়ের প্রতি কোনো অভিযোগ নেই। শুধুমাত্র এরকম বরফের দেশে বরফের ধাবার সাথে সাথে আমাদের যদি একটা নিজস্ব বাড়ি থাকতো তাহলে সত্যি খুবই ভালো হতো, কারণ এই ধাবাতে খাবার দাবার বিক্রি করে আমরা ভালো টাকাই তো রোজগার করি। আর আমার একটা নিজস্ব বাড়ি থাকলে 16 কলা পূর্ণ হবে। তুমি চিন্তা করো না, আমি আমাদের জন্য একটা বাড়ি বানানোর ব্যবস্থা করছি, কিন্তু এখন দয়া করে তুমি মন খারাপ করো না। পরের দিন সকালবেলা উঠে তারা আবার বরফের ধাবায় কাজ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে সীতা দেবী গরমের মধ্যে ভীষণ কষ্ট পায়। একসময় সীতা দেবীর বর রতনবাবু এরকম গরম কিছুতেই সহ্য করে উঠতে না পেরে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। সেই মুহূর্তে সীতা দেবী একেবারে দিশেহারা হয়ে ওঠে। হায় হায় রে, এ কি হয়ে গেল? এই বছরের গরম আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি এবার কোথায় যাব? এখন যদি আমি এই সম্পত্তির ব্যবস্থা না করি তাহলে আমার ছোট জা আর ছোট দেওর আমাকে তাড়িয়ে দেবে। তাই যে করেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। সীতা দেবী যখন ফোন করে বাবার মৃত্যুর খবর গুঞ্জনকে জানায়, তখন গুঞ্জনও কান্নায় ভেঙে পড়ে। সে যেহেতু অনেক দূরে থাকে, তাই সেখান থেকে সে নিজের বাড়িতেও ফিরে যেতে পারে না। অন্যদিকে সীতা দেবীর ছোট জা এবং ছোট দেওর তার সঙ্গে বদমাইশি করার আগেই সীতা দেবীর নিজের ভাগে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় আর কাশ্মীরে যাওয়ার টিকিট কেটে ফেলে। সীতা দেবী ট্রেনে করে কাশ্মীরে গিয়ে পৌঁছায়। এতদিন ধরে মেয়ের শ্বশুর বাড়িতে আসতে চাইছিলাম, কিন্তু এখন এভাবে এই সুযোগ আসবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি এখানে কি ঠান্ডা! একটু যদি আমার স্বামীকে নিয়ে এই ঠান্ডার মধ্যে মেয়ের শ্বশুর বাড়িতে আসতে পারতাম তাহলে ওকে এই অকালে প্রাণ হারাতে হতো না। এই বলে সীতা দেবী ট্রেন থেকে নেমে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর গুঞ্জন তার মাকে দেখে খুবই খুশি হয়। সে তার মাকে নিজের বরফের ধাবার সামনে নিয়ে যায়। তখন বরফ ধাবায় সবেমাত্র সদ্য বরফ জমেছে, আর সেই বরফ ধাবার মধ্যেই সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এরকম অনবদ্য দৃশ্য দেখে সীতা দেবীর ভীষণ পরিমাণে ভালো লাগে। সত্যি আমাদের শহর একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে। গরমের মধ্যে মানুষ মারা যাচ্ছে, আর তুই এখানে কত আরামে থাকিস বলতো। কাশ্মীর সত্যি একেবারে স্বর্গ। ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি, একদিকে গরম আর একদিকে এত সুন্দর ঠান্ডা। মা, তোমাদের যতদিন ইচ্ছে তুমি এখানেই থাকতে পারো, কিন্তু আমাদের একটাই সমস্যা, তোমাকে কিন্তু এই বরফ ধাবার মধ্যেই থাকতে হবে, কারণ আমাদের কোনো বাড়ি ঘর নেই। আর এখানে জমির দাম অনেক, তাই আমরা বাড়ি কিনতে পারছি না জানো। কিন্তু মা, আপনি চিন্তা করবেন না, আমি একটা জমি দেখে এসেছি, আর সেই জমির দাম অনেক। সেই জন্য আমি এখন টাকা জমাচ্ছি, ধীরে ধীরে আমি ঠিক বাড়ির ব্যবস্থা করব। সীতা দেবী নিজের মেয়ের এবং জামাইয়ের এমন কথা শুনে কেঁদে ফেলে। সে নিজের মনে মনে বুঝতে পারে যে মেয়ের এরকম শ্বশুর বাড়িতে বিয়ে দিয়ে সে খুব ভালো কাজ করেছে। তাই সীতা দেবী মেয়ে জামাইয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেখো জামাই বাবা, তোমাকে কষ্ট করে টাকা জমিয়ে এখানে বাড়ি কিনতে হবে না,
কারণ আমি আমাদের শহরে গরমের মধ্যে থাকতে পারিনি, তাই আমি সমস্ত জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে এখানে চলে এসেছি। আমি তোমাদেরকে সেই টাকা দিচ্ছি, তুমি সেই টাকা দিয়ে একটা বড় বাড়ি কেনো আর নিজেদের বরফ ধাবার অনেক উন্নতি করো। শুধু একটাই তোমাদের কাছে অনুরোধ, আমাকে একটু তোমাদের সঙ্গে থাকতে দিও, কারণ এই গরমের মধ্যে আমি আর নিজের শহরে ফিরে যাব না। না না, আপনি আমার শাশুড়ি মা, আমি আপনার কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে পারবো না। তবে আপনার যদি এখানে থাকার ইচ্ছা হয় আপনি থাকতে পারেন, সেই জন্য যে টাকা নিয়ে আপনার থেকে সাহায্য নেব তা কিন্তু নয়। তাছাড়া গুঞ্জনকে ছাড়া, তোমাদেরকে ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার ছেলের মতো, আর তোমার জন্য আমার মেয়ের মধ্যে আমি অনেক পরিবর্তন দেখছি। তোমাকে আমি মা হিসেবে টাকা নিচ্ছি, তুমি দয়া করে টাকাটা নাও। গুঞ্জন এবং শিবু কিছুতেই সেই টাকা নিতে চায় না, কিন্তু পরে সীতা দেবী প্রচন্ড পরিমাণে জোর করলে তারা শেষ পর্যন্ত টাকা নিয়ে নেয়। আর সেই টাকা নিয়ে তারা তাদের বরফ ধাবার পাশেই একটা খুব সুন্দর বাড়ি কেনে, আর সেই বাড়িতেও সবসময় বরফ জমে থাকে, তাই গরম হোক কিংবা শীতকাল তাদেরকে কোনো রকম কষ্ট পেতে হয় না। শিবু এবং গুঞ্জন দুজনে মিলে ধাবা চালায় আর অনেক অনেক টাকা রোজগার করে, সেই সাথে তারা তাদের মায়েদেরকেও খুবই সুখে রাখার চেষ্টা করে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।